আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে যে গাড়িটাকে দেখছেন এটাকে বলা হয় পৃথিবীর এখন পর্যন্ত তৈরি সবথেকে নিরাপদ এবং অত্যাধুনিক গাড়ি। আর এই গাড়িতে করে বেড়াতে যাচ্ছিল এক মা ও তার সন্তান। পথে নানা ধরনের লোমহর্ষক ঘটনা ঘটে। আর একটি পাহাড়ে ঘেরা নির্জন এক মরুভূমি এলাকায় এই গাড়িতে আটকা পড়ে যায় সেই অবশ শিশু বাচ্চাটি। গাড়িবন্দি বাচ্চাটি প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়। আর মা তার বাচ্চাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। হরিণের মৃত্যু, বন্য পশুর আক্রমণ, উঁচু নিচু পাহাড়ের পথে তাকে একের পর এক বাধা পেরোতে হয়। তারপরে কি ওই দিন সেই মা তার বাচ্চাকে রক্ষা করতে পেরেছিল, নাকি কথিত এই নিরাপদ গাড়িতেই ওই বাচ্চা দম বন্ধ হয়ে মারা যায়? সেই গল্পই থাকছে আজকের এই মনোলিথ নামের এই মুভিতে। গল্পের শুরুটা হয় একটি গাড়ির অ্যাড দেখানোর মধ্য দিয়ে। এটা অনেক অ্যাডভান্স একটি গাড়ি, যার নাম মনোলিথ। যে কোম্পানি এটা বানিয়েছে তারা দাবি করে গাড়িটি বর্তমান সময়ের সবথেকে বেশি নিরাপদ ও শক্তিশালী একটি গাড়ি। নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা সহ নানা বিষয়ে খুব সহজেই মোকাবেলা করতে পারে এই গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িটিকে পুরোপুরি লক করে দেওয়া যায়। কোনো প্রকার বুলেট বা বোমা কোনো কিছুতেই গাড়ি খোলা বা ক্ষতিগ্রস্ত করা যায় না। তাই এটাকে মিলিটারি ট্যাঙ্কের সাথে তুলনা করা যেতে পারে। শুধু তাই নয়, গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে এটিকে কন্ট্রোল করা যায়। এতে আরও রয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট, যার নাম লিলিথ, যা গাড়ির মালিকের কথা অনুযায়ী এই গাড়িটাকে চালাতে পারে। তাই স্যান্ড্রার হাজব্যান্ড কয়েকদিন আগে এই গাড়িটা তাকে কিনে দিয়েছিল। আজ মা ও ছেলে ডেভিড সেই গাড়িটি নিয়ে বেরিয়েছে। তারা ডেভিডের দাদির বাসা বেড়াতে যাচ্ছে। তখন স্যান্ড্রার গাড়ির বিভিন্ন ফাংশনগুলো চেক করে দেখছিল। এই সময় এআই ফিচারটি অর্থাৎ লিলিথ স্যান্ড্রার সাথে কথা বলে। লিলিথ তখন বলে যে গাড়িতে একটা বাচ্চা রয়েছে। স্যান্ড্রা তখন জিজ্ঞেস করে কিভাবে সে বুঝলো যে গাড়িতে একটি বাচ্চা রয়েছে। লিলিথ বলে গাড়িতে উপস্থিত যাত্রীদের ওজন দেখে সে বলতে পারে তাদের বয়স কীরকম হতে পারে। তাই সে বুঝে ফেলেছিল যে পিছনে একটি বাচ্চা বসে আছে। এগুলোতে স্যান্ড্রা অনেক ইমপ্রেস হয়ে লিলিথকে জিজ্ঞেস করে সে কি কিছু সময় আগে গাড়িতে ওঠা যাত্রীদের ওজন দেখাতে পারবে। লিলিথ আগের যাত্রীদেরও ওজন দেখায়। এটি দেখে স্যান্ড্রা একটু অস্বস্তিতে পড়ে, কারণ দেখা যাচ্ছে ওজন অনুযায়ী তার স্বামীর কালের পাশে আগে কোনো একটি মেয়ে বসেছিল। স্যান্ড্রার তখন তার হাজব্যান্ডের প্রতি সন্দেহ শুরু হয়, সে তাকে চিট করছে না তো। তখনই ডেভিডের বাবা কল দেয় এবং তার ছেলের সাথেও কথা বলে। এই সময় একটা জিনিস লক্ষ্য করা যায়, ডেভিড তার বাবাকে বাবা বলে ডাকলেও তার মাকে কখনোই মা বলতো না। ডেভিড তার মাকে স্যান্ড্রাই বলতো, অর্থাৎ তার নাম ধরে ডাকতো। কাল স্যান্ড্রাকে বলে এই গাড়িটি নিয়ন্ত্রণ করার একটা অ্যাপ রয়েছে যা স্যান্ড্রার ফোনের মধ্যে ইনস্টল করা আছে, সেজন্য ওই অ্যাপটা যেন খুব সাবধানে ব্যবহার করে। তখন সে বলে সে এখনও ওই অ্যাপটা চেক করে দেখেনি, কারণ তার ফোন তো সবসময় ডেভিডের কাছেই থাকে, কারণ সে সেটাতে গেম খেলে। তখন দেখা যায় কালকে কোথাও একটা যাওয়ার জন্য ডাকা হচ্ছিল, তাই তার হাতে সময় নেই বলে সে কলটা কেটে দেয়। সে সময় স্যান্ড্রা লক্ষ্য করে কালকে একটি মেয়ে এসে ডেকে নিয়ে যাচ্ছে। এতে স্যান্ড্রার সন্দেহটা আরও গভীর হয়। তখন স্যান্ড্রা একটি দোকানের কাছে এসে গাড়ি থামায়। ডেভিডের হাঁপানি ছিল, তাই তাকে মাঝে মাঝে ইনহেলার পাম্প করে দিতে হয়। আর দোকান থেকে তারা কিছু শপিংও করে। ডেভিড কিছু খেলনা কিনে নেয়। বিল পে করার সময় স্যান্ড্রা লক্ষ্য করে বাইরে কেউ একজন গাড়িটি উঁকি মেরে দেখছে। তখন তার সন্দেহ হয়, এর জন্য সে গাড়িটি অ্যাপ দিয়ে পুরো লক করে দেয়। এসবে সে বেশ মজা পাচ্ছিল। হঠাৎ সে দেখে ডেভিডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দোকানে তার সামনেই ছিল। স্যান্ড্রা হন্য হয়ে তাকে খুঁজতে থাকে। বাথরুম থেকে শুরু করে ক্যাশ কাউন্টার, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্যান্ড্রা পাগলের মতো হয়ে গিয়েছিল। সে একবার মনে করে বাইরে কেউ হয়তো তাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখা গেল এটা ডেভিড না। অনেক খোঁজার পর অবশেষে ডেভিডকে পাওয়া যায়। সে কয়েকজন মেয়ের কাছে ছিল। ডেভিড বাইরে বেরিয়ে আসায় তারা তাকে নিয়ে গল্প করছিল, কিন্তু স্যান্ড্রা মেয়েগুলোকে সন্দেহ করে। এজন্য সে তাদের নানা বাজে কথা শুনিয়ে দেয়। এতে সেখানে একটা দ্বন্দ্ব লেগে যায়। মেয়ের দলটা তখন এক পর্যায়ে স্যান্ড্রার উপর চড়াও হয়, কিন্তু স্যান্ড্রার তো বিশেষ গাড়ি রয়েছে, তাই সে দ্রুত গাড়ির ভল মোডটা অন করে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। স্যান্ড্রা আসলে এটা ভেবে মজা পাচ্ছিল যে এই গাড়ি থাকলে তো কেউ তার সাথে কিছুই করতে পারে না। এই কথাগুলো জানানোর জন্য সে তার এক পুরনো বান্ধবীকে কল দেয়। তার বান্ধবীও একজন গায়িকা ছিল। একসময় তার বান্ধবীটি বলে ওঠে সামনে তার যে অ্যালবামটি বের হচ্ছে সেটার মিক্সিং এবার সেই স্যান্ড্রার স্বামী অর্থাৎ কালকে দিয়ে করিয়ে নিতে চায়, আর তার স্বামীর বেশ প্রশংসাও করে। এতে এক পর্যায়ে স্যান্ড্রার আবার তার বান্ধবীর প্রতিও সন্দেহ শুরু হয়। স্যান্ড্রার বান্ধবী এই সময় শহরের বাইরে রয়েছে। সে এখন একটি হোটেলে অবস্থান করছে। স্যান্ড্রা তখন তার বান্ধবীর ওজন জানতে চায়, আর যে ওজনটা জানা গেল সেটা কালের পাশে বসে থাকা মেয়েটির অনেক কাছাকাছি। স্যান্ড্রা আর সহ্য করতে পারে না। সে সরাসরি তার বান্ধবীকে এসব জিজ্ঞেস করতে শুরু করে। এতে তার সাথে স্যান্ড্রার বেশ কথা কাটাকাটি হয়। বান্ধবীটি কল কেটে দিলে স্যান্ড্রার সাথে সাথে কালকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাল কল রিসিভ করছিল না। এতে স্যান্ড্রার সন্দেহ আরও বেড়ে যায়। তাই এই মুহূর্তে সে দ্রুত কালের সাথে দেখা করতে কালের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাত্রাপথে সে কালকে কল দিয়ে যাচ্ছিল, কিন্তু বরাবরের মতোই তার ফোন বন্ধ পায়। একসময় লিলিথ জানায় সামনের রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যান্ড্রা তখন বলে সে এত কিছু জানে না, তবে যে পথ সময় কম লাগবে সে পথেই যেন গাড়ি সেট হয়ে যায়। গাড়িটি তখন এক জঙ্গলের পথ সিলেক্ট করে, মানে জঙ্গলের গা ঘেঁষে একটি পথ চলে গেছে। এটাতেই দ্রুত কালের কাছে যাওয়া যাবে।
এখানে হয়ে যায় এক মহাবিপদ। স্যান্ড্রা একটু চিন্তায় পড়েছিল, কিন্তু লিলিথ তাকে আশ্বাস দেয় পথে যাই হোক না কেন সে নিরাপদে তাদের কাছে পৌঁছে দিবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। অনেক পথ পেরিয়ে আসার পর কিছু দূরে আলো দেখা যায়। স্যান্ড্রা ভাবে সেখানে একটু থেমে কোনো খাবার কিনে নেবে, কিন্তু এরপরে দেখা গেল এটা তো শুধুমাত্র একটা বিদ্যুৎ স্টেশন, আর আশেপাশে জায়গাটাও পুরো মরুভূমির মতো। স্যান্ড্রা তখন নার্ভাস হয়ে গিয়েছিল, এজন্য সে একটু ধূমপান করতে চায়। সে জানালা খুলে দিয়েছিল যাতে ধূমপানের ডেভিডের কোনো অসুবিধা না হয়। গাড়ি তো অনেক স্মার্ট, সে ধূমপান ডিটেক্ট করে ফেললে অ্যালার্ম বাজিয়ে দেয়। ধূমপান বন্ধ না করা পর্যন্ত অ্যালার্মটি থামবে না। এতে স্যান্ড্রা রেগে ওঠে আর গাড়ির এআই প্রোগ্রাম অর্থাৎ লিলিতে সুইচ অফ করে দেয়। এখন কিন্তু এই গাড়ি পুরোটাই স্যান্ড্রাকে কন্ট্রোল করতে হবে। গাড়িটি আর আগের মতো অটো সিস্টেমে নেই, যেহেতু লিলিথকেই অফ করে দেওয়া হয়েছে। এদিকে ডেভিডের শ্বাসকষ্ট রয়েছে। এটি মনে হতেই স্যান্ড্রা তখনই সিগারেট ফেলে দেয় আর ডেভিডকে সরি বলে তাকে শান্ত করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ একটি হরিণ এসে গাড়ির সামনে পড়ে যায় এবং স্পটেই হরিণটি মারা যায়। এটা দেখে স্যান্ড্রা তো পুরো থ হয়ে গিয়েছিল, এটা কি হলো। এদিকে ভয় পেয়ে ডেভিডও কাঁদতে শুরু করেছে। স্যান্ড্রা তখন তাকে তার ফোনটা দিয়ে গেম খেলতে বলে আর সে বাইরে বেরিয়ে আসে। বাইরে দেখা যায় হরিণটি খুব বাজেভাবে মারা গিয়েছে। এখন এই হরিণটাকে সরিয়ে নিতে হবে, তারপরেই তো গাড়িটা সামনে এগোতে পারবে। স্যান্ড্রা তখন সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। আর এইদিকে গাড়ির ভিতরে ডেভিড গেম খেলার পরিবর্তে সে মনোলিথ অ্যাপটা অন করে ফেলে আর সে না বুঝে পুরো গাড়িকে লক করে দেয়, তাও আবার ভল্ট মোডে। এখন কিন্তু এই গাড়ি বাইরে থেকে কোনোভাবে খোলা যাবে না, মানে হচ্ছে স্যান্ড্রা কোনোভাবে ভিতরে ঢুকতে পারবে না। স্যান্ড্রা এটি বুঝতে পেরে দ্রুত এসে গ্লাসগুলো থামানোর চেষ্টা করে, কিন্তু এই গাড়ি তো যে কোনো গাড়ি নয়, পুরো গাড়ি এখন ভোল্ট মোডে। চরম মাত্রায় আতঙ্কিত ডেভিড এই অ্যাপটা এখনও ওপেন করে রেখেছে, তাই এখনও সময় আছে যদি ডেভিডকে দিয়ে এই গাড়িটা খুলে নেওয়া যায়। সে ডেভিডকে নানা কিছু দেখিয়ে আনলকে প্রেস করতে বলছিল, কিন্তু গাড়ির ভিতরে স্যান্ড্রার কোনো কথাই শোনা যাচ্ছিল না। স্যান্ড্রার নানা ইশারায় ডেভিডকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ডেভিডের হাত থেকে ফোনটাই নিচে পড়ে যায় আর স্যান্ড্রা তখন আরও ভয় পেয়ে যায়। তাহলে এখন সে কিভাবে গাড়ির ভিতরে ঢুকবে, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তারা তো রয়েছে এক মরু এলাকায়, অচেনা পথ আর দুপাশে জঙ্গল আর দূরে কিছু পাহাড় দেখা যায়। এখানে আর সে কীভাবেই বা সাহায্য পাবে। স্যান্ড্রা গাড়ির কাছে এসে বারবার লিলিথকে ডাকছিল, কিন্তু লিলিথকে তো সে আগে সুইচ অফ করে রেখেছে। গাড়িতে এখন আর কোনো অটো সিস্টেম নেই যে তাদের এই সমস্যাটা বুঝতে পারবে। লিলিথ এখন থাকলে হয়তো কিছু একটা করা যেত। মরু এলাকা, তাই ধীরে ধীরে বাতাস আর ঠান্ডা বাড়ছিল। স্যান্ড্রা তখন বড় একটা পাথর এনে অনেক জোরে জোরে আঘাত করার চেষ্টা করে, কিন্তু এই গাড়ি যদি আঘাতেই খোলা যেত তাহলে তো এটা আর কোনো বিশেষ নিরাপদ গাড়ি হতো না। যাই হোক, শেষমেশ পাথরটাই ভেঙে যায়, কিন্তু গ্লাসের কিছুই হয় না। এত আঘাতে আবার ভিতরে অ্যালার্মটা বেজে উঠেছিল। আর এসব দেখে ডেভিডও কাঁদা শুরু করে দেয়। স্যান্ড্রা এসে ডেভিডকে থামানোর চেষ্টা করে, এতে করে ডেভিডও শান্ত হয়। কিন্তু স্যান্ড্রাকে তো থেমে থাকা যাবে না, তাই সে সাহায্যের জন্য দূরে সেই বিদ্যুৎ স্টেশনটাতে যায়। আর গেটের উপর দিয়ে পার হবার সময় সে কিছুটা আহত হয়। এরপর ভিতরে আসার পর দেখা যায় এখানে কোনো মানুষই নেই, তবে কেবিনের দরজাগুলো খোলা ছিল। সে রুমে এসে দেখে সেখানে একটি ফোন, কিন্তু ফোনটাও অচল ছিল। এতে স্যান্ড্রা আরও অস্থির হয়ে যায়। তবে সে সেখান থেকে একটা টর্চ লাইট আর বড়সড় একটা রেঞ্চ নিয়ে নেয়। বেরিয়ে আসার পর আবার দেখতে পায় ঝোপঝাড় থেকে কিছু অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ আশেপাশে বন্য পশু থাকতে পারে। স্যান্ড্রা তো দ্রুত দৌড়ে গাড়ির কাছে এসে সে একদম গাড়ির ছাদে উঠে যায়। আর তখনই হঠাৎ একটি বন্য কুকুর সেখানে চলে আসে। তখন স্যান্ড্রার কাছে থাকা ওই রেঞ্চটা দিয়ে কুকুরটিকে আঘাত করলে সেটি পালিয়ে যায়। স্যান্ড্রা একটু রেস্ট নেওয়ার পর সে আবার রেঞ্চ দিয়ে গাড়িটি আঘাত করতে শুরু করে। এসবে এই গাড়ির বিন্দুমাত্র কিছু হবে না, তবুও সেসব করতে গিয়ে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। এদিকে এসবে ডেভিড অনেক ভয় পাচ্ছিল, আর এর জন্য আবার তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাই স্যান্ড্রার কাছে এসে তাকে ইশারায় শ্বাস নিতে বলে। অনেক চেষ্টায় ডেভিড কিছুটা স্বাভাবিক হয়। স্যান্ড্রা ভাবে ডেভিডকে আর ভয় দেখানো যাবে না, তাই সে তার সাথে হেসে খেলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এখন স্যান্ড্রাকে ভাবতে হবে কিভাবে সে এই বিপদ থেকে রেহাই পাবে। বুদ্ধি খাটিয়ে তাদের এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। এদিকে কাল জানতে পারে যে ডেভিডেরা এখনও বাসায় যায়নি, তাই সে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন তো ডেভিডের হাত থেকে পড়ে গিয়েছিল। আর ডেভিড তো সিট বেল্টে বাঁধা অবশ শিশু, সে আর কীভাবেই বা ফোনটা তুলতে পারবে। স্যান্ড্রা নিজেকে শান্ত রাখারই চেষ্টা করছিল। সে আশা রাখে কাল তাদের ঠিকই খুঁজে বের করে ফেলবে, কিন্তু সমস্যা হলো সে তো লিলিথকে অফ করে রেখেছে। একটু পর স্যান্ড্রা আকাশে দেখতে পায় একটা প্লেন উড়ে যাচ্ছে। এতে তার মনে পড়ে সে আসার সময় এয়ারপোর্টের সাইন দেখেছিল, এখান থেকে কিছু দূরে এয়ারপোর্ট রয়েছে। কাল সকালে সে সেখানে গিয়ে সাহায্য নিয়ে আসার চেষ্টা করবে। এটা ভেবে সে কিছুটা স্বস্তি পায়, তাই সে নিচে নেমে ডেভিডকে দেখতে আসে। কিন্তু গাড়ির দরজা তো খোলা, আর সেখানে ডেভিড নেই। একটু দূরে দেখা যায় পাহাড়ের কোনায় ডেভিড বসে রয়েছে, আর সে সেখান থেকে পড়ে যেতেই নিচ্ছে তখনই স্যান্ড্রার চোখ খুলে যায়। এতক্ষণ আসলে এগুলো সে স্বপ্ন দেখছিল। এরপর দেখা যায় সকাল হয়ে গিয়েছে। দিনের আলোতে এবার বোঝা যায় তারা কতটা অচেনা জায়গায় রয়েছে। এখানে কোনো সাহায্যে আশা করাটা আসলেই বোকামি। যেহেতু এটি একটি মরু এলাকা, তাই রোদের তাপ অনেক বেড়ে গিয়েছে,
আর ডেভিড গরমে একদম লাল হয়ে যাচ্ছিল। গাড়ির ভিতরে যদিও হালকা কিছু ফ্যান ঘুরছিল, কিন্তু ডেভিড তো সোয়েটার পরা, সে সেটি খুলতেও পারছিল না। স্যান্ড্রা অনেক চেষ্টা করেও সেটা তাকে দিয়ে খোলাতে পারে না, তাই সে তার শার্টটা খুলে গাড়ির উপরে ফেলে রাখে, যদি এতে কিছুটা গরম কম পৌঁছায়। এরপর সে সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে এগিয়ে যায়, কিন্তু ডেভিড তাকে যেতে নিষেধ করছিল, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু না যেও আর তো কোনো উপায় নাই, তাই ডেভিডকে রেখে এগিয়ে যেতে শুরু করে। ধুধু মরুভূমি আর মাথার উপরে চড়া রোদে স্যান্ড্রার অনেক পিপাসা পায়, তাই অনেক খোঁজার পর অবশেষে দূরে একটি নদীর দেখা মেলে। তবে পানি খাওয়ার মতো ছিল না, কিন্তু বাঁচতে হলে তো এতেই তৃষ্ণা মেটাতে হবে। আর এরপর স্যান্ড্রার কাছে একটা ছোট পাহাড়ে ওঠার চেষ্টা করে, কারণ আদৌ কি কোনো এয়ারপোর্ট রয়েছে কিনা, আর থাকলেও সেটা কত দূরে, এখানে উঠতে পারলে তা দেখা যাবে। ওঠার পরে দেখা যায় সেই এয়ারপোর্টটি অনেক কাছেই রয়েছে, তাই সে দ্রুত এয়ারপোর্টের দিকে দৌড়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই এয়ারপোর্টটা তো পরিত্যক্ত ছিল, সেখানে শুধু একটা নষ্ট প্লেন রয়েছে। কোনো সাহায্যের জিনিস পাওয়া যেতে পারে ভেবে স্যান্ড্রা সেখানে উঠে পড়ে, কিন্তু এরকম কিছুই সে খুঁজে পায় না। সে সামান্য কিছু জুস পেয়েছিল, তাও আবার নষ্ট হয়ে গিয়েছে। অবশ্য সে একটি ওয়াকি টকিও পায়, তবে এটাও কাজ করছিল না। তাই সে একটা ওয়াটার জার ও একটা পরিত্যক্ত টায়ার নিয়ে বেরিয়ে আসে, আর সে সেই টায়ারে আগুন লাগিয়ে দেয়, যেন এতে কালো ধোঁয়া সৃষ্টি হয়। আর কোনো পাইলট এদিক দিয়ে গেলেই বুঝতে পারবে যে এখানে কোনো মানুষ বিপদে পড়েছে আর তার সাহায্যের প্রয়োজন। স্যান্ড্রা সে জারে কিছুটা পানি ভরে নেয়, কারণ এই পানি দিয়ে গাড়িটা কিছুটা ঠান্ডা করা যাবে। ফেরার সময় সে একদমই হাঁপিয়ে উঠেছিল, তারপরে কোনোভাবে সে গাড়ি পর্যন্ত আসে। দেখা যায় তার টি শার্টটি এক ঝোপের উপরে পড়ে রয়েছে। সে দ্রুত ডেভিডের কাছে চলে যায়, দেখে ডেভিড গরমে একদম কাইল হয়ে গিয়েছে। তার অবস্থা একদমই সুবিধার লাগছিল না। এত ডাকাডাকি দেখিতেও ডেভিডের কোনো সাড়া পাওয়া যায় না। গাড়িটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই সে তার জারের পানি পুরো গাড়িতে ঢেলে দেয়। এ সময় তার মাথায় একটা চিন্তা আসে। সে মনে করে আগেরবার তো গাড়িতে ধূমপানের জন্য অটোমেটিক উইন্ডোটা খুলে গিয়েছিল, তাই সে গাড়ির পিছনে এসে এয়ার ভেন্টিলেশনের কাছে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়ার চেষ্টা করে, যেন এতে আবার গাড়ির জানালা খুলে যায়। তবে এতে হয় এক বিরাট বোকামি, কারণ সে এটা বুঝতে পারেনি যে আগেরবার সে কিন্তু গাড়ির ভিতরে স্মোক করেছিল, তাই তখন উইন্ডোটা খুলেছিল। আর এইবার গাড়ির বাইরের ধোঁয়া সৃষ্টির কারণে গাড়ির এয়ার ভেন্টিলেশনটা অটো অফ হয়ে যায়। মানে আগে যদিও একটু বাতাস আসা যাওয়া করছিল, এখন তাও বন্ধ হয়ে গেল। এবার গাড়িতে আরও দ্রুত তাপমাত্রা বাড়তে শুরু করে। এর মধ্যে ডেভিড কোনোভাবে বেঁচে থাকতে পারবে না ভেবে স্যান্ড্রার দিশেহারা হয়ে পড়ে। সে ওই রেঞ্জ দিয়ে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া গাড়ি এখন যেন একটি মৃত্যুর ফাঁদ হয়ে গিয়েছে। স্যান্ড্রার কী পরিমাণ অসহায় লাগছিল তা বলে বোঝানো যাবে না। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে আর ভাবতে থাকে ডেভিড মারা গিয়েছে। অনেকদিন পর সে কালের সাথে আবার এই জায়গাটিতেই বেড়াতে এসেছে, আর সে ভাবছিল ওই দিন সে ডেভিডকে বাঁচাতে পারেনি। তখন সে শুনতে পায় কাল তার কানে এসে বলে, আজ যদি ডেভিডকে বাঁচাতে না পারো তাহলে সারা জীবনে এই দোষ কাঁধে নিয়ে বেড়াতে হবে। এখনও সময় আছে, জেগে ওঠো আর ডেভিডকে রক্ষা করো। আর তখনই তার জ্ঞান ফিরে আসে। সে এসে ডেভিডকে ডাকতে থাকে। সে দেখে ডেভিডের আঙ্গুলগুলো নড়ছে, মানে ডেভিড এখনও বেঁচে আছে। এতে যেন সে প্রাণ ফিরে পায়। কিন্তু তখন আবার আগের ওই বন্য কুকুরটি তাকে আক্রমণ করে। স্যান্ড্রা তখন বুঝতে পারে এই কুকুরটি ওই হরিণটিকে নিয়ে যাওয়ার জন্যই বারবার আসে, তাই সে হরিণটিকে বাইরে বের করে দেয় আর এটা নিয়ে কুকুরটি চলে যায়। কিন্তু হরিণটাকে সরাতেই গাড়িটি পিছন দিকে ঘুরতে শুরু করে। অনেক চেষ্টা করেও সে সেটাকে থামাতে পারছিল না। তবে ভাগ্যক্রমে গাড়িটি একটি পাথরের মধ্যে আটকা পড়ে। এই সময় স্যান্ড্রা পাহাড়ের নিচের দিকে তাকাতেই তার মাথায় একটা চিন্তা আসে। যেহেতু একে সর্বোচ্চ নিরাপত্তা দানকারী গাড়ি বলা হয়ে থাকে, তাই যদি গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যায় তাহলে তো তার বোঝার কথা ভিতরে যাত্রীরা আহত হতে পারে। তখন তো গাড়ির উইন্ডো বা সব লক খুলে যাওয়ার কথা। এটাই এখন একমাত্র উপায়, এটাই করতে হবে। তাছাড়া ডেভিডকে এখানে রেখে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তাই সে গাড়িটিকে ধাক্কা দিয়ে পিছিয়ে নিয়ে সেটাকে পাহাড় থেকে ফেলে দেয়। আর গাড়ির সাথে সাথেই বুঝে গিয়েছিল যে সে নিচে পড়ে যাচ্ছে, তাই সে তার ব্যালেন্স ঠিক করে নেয়। স্যান্ড্রা দ্রুত বেগে পাহাড় থেকে নামতে শুরু করে। এতে সে অনেক আহত হয়, তবুও সে দ্রুত গাড়ির কাছে আসে। আর হ্যাঁ, তার প্ল্যান কাজে লেগেছে। দেখা যায় আসলে গাড়ির গেটগুলো খুলে গেছে এবং ডেভিডও বেঁচে আছে। স্যান্ড্রা ডেভিডকে দ্রুত সেখান থেকে বের করে নেয় এবং কাপড় চোপড় খুলে নিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করে। কিন্তু বিপদ এখনও কাটেনি। শ্বাসকষ্ট, গরম এসবে ডেভিডের অবস্থা একদমই নাজেহাল। তাদের এখনই কোনো এক হসপিটালে যেতে হবে। স্যান্ড্রা এ সময় ভাবে প্রতিটি প্রযুক্তির যেমন খারাপ দিক রয়েছে তেমন ভালো দিকও আছে। এতক্ষণ সে খারাপ দেখেছে, এবার সে এই গাড়ির ভালো দিকটা দেখতে চায়। তাই সে দ্রুত ডেভিডকে ভিতরে বসিয়ে লিলিথকে অন করে আর বলে যেভাবেই হোক যত দ্রুত সম্ভব কোনো একটি হসপিটালে তাদের নিয়ে যেতে। এতে গাড়ির যা খুশি হোক তারা যেন অক্ষত থাকে। এবার প্রযুক্তি তার দানবীয় রূপ দেখায়। গাড়িটি ফুল স্পিডে এগিয়ে যাচ্ছিল আর প্রতিটি মিনিটই সে শর্টকাট রাস্তা খুঁজে বের করছিল। সে যেন কোনো কিছুকে বাধা মনে করছিল না। আর এভাবেই সে হসপিটালের সবথেকে কাছের রাস্তায় উঠে যায়। কয়েক মিনিটের মধ্যেই তারা একটি হসপিটালে এসে পৌঁছায় আর দ্রুত ডেভিডের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে এখন সুস্থ আছে। কিছুক্ষণ পরে ডেভিড চোখ খুলে স্যান্ড্রাকে দেখে অনেক খুশি হয়। আর জন্মের পর থেকে এবারই প্রথমবার ডেভিড তার মাকে আর স্যান্ড্রা নয়, মা বলেই ডাকে। আর এখানেই মুভিটি শেষ হয়।
মুভিটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ।